আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, বিন্যাস ও সমাবেশ। তো বিন্যাস সমাবেশ চ্যাপ্টারটি শুরু করার আগে আমরা কয়েকটা কনসেপ্ট একটু ক্লিয়ার করে নিব, যেগুলো আমাদের চ্যাপ্টার যখন আমরা অঙ্ক করব তখন আমাদের এই কনসেপ্টগুলো কাজে লাগবে। তো এই কনসেপ্টগুলো আমরা এক এক করে শুরুতে দেখে নিই। শুরুতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গণনার যোজন ও গুণন বিধি। এখন গণনার যোজন ও গুণন বিধি দিয়ে আমি কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। মনে করো তুমি কারেন্টলি একটা জায়গায় আছো, যে জায়গাটার নাম হচ্ছে এ। তুমি এই জায়গা থেকে আরেকটা জায়গায় যাইতে চাও, যে জায়গাটার নাম হচ্ছে সি। এখন এ থেকে সিতে যাওয়ার পর মাঝে ধরো আরেকটা জায়গা পড়ে, যেটা হচ্ছে বি। এখন এ থেকে বিতে যাওয়ার ধরো দুইটা ভিন্ন ভিন্ন রাস্তা আছে। বি থেকে সিতে যাওয়ার জন্য তিনটা পৃথক ভিন্ন ভিন্ন রাস্তা রয়েছে। তুমি যদি রাস্তা না গিয়ে ধরো প্লেন দিয়ে যাবা, তখন এ থেকে সিতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, যেটা হচ্ছে তুমি প্লেন হয়ে যেতে পারো। আবার একটা স্থল জলপথ আছে, যেটায় তুমি এ থেকে সিতে যেতে পারো। তাহলে আমার এ থেকে সিতে যাওয়ার টোটাল এই কয়টা ওয়ে আছে। এখন তোমার কেউ যদি কোশ্চেন করে যে তুমি কত ভাবে এ থেকে সিতে যাইতে পারবা, এটা একটু গুণে অ্যান্সার দাও। তো ফার্স্টে আমরা ধরি যে আমরা হচ্ছে রাস্তা ব্যবহার করে এ থেকে সিতে যাব। আমরা যদি রাস্তা ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে এ থেকে অবশ্যই আগে বিতে পৌঁছানো লাগবে, তারপর বি থেকে সিতে পৌঁছানো লাগবে। এখন একটু দেখো তো, এ থেকে বিতে যদি আমি পৌঁছাইতে চাই তাহলে এই দুইটা ভিন্ন রাস্তা ইউজ করতে পারবো। আবার আমরা যখন বি থেকে সিতে পৌঁছাবো তখন তিনটা ভিন্ন ভিন্ন রাস্তা রয়েছে। এ থেকে বিতে পৌঁছাতে পারি আমরা দুইটা রাস্তা দিয়ে, বি থেকে সিতে পৌঁছাতে পারি তিনটা রাস্তা দিয়ে। এখন এ থেকে বি হয়ে যদি আমি সিতে পৌঁছাতে যাই তাহলে আমরা কত ভাবে করতে পারবো কাজটা। ফার্স্টে ধরো আমরা এই রাস্তা হয়ে এ থেকে বিতে পৌঁছাইলাম। এখন বি থেকে সিতে যাওয়ার জন্য আমার কাছে কি এই তিনটা ভিন্ন ভিন্ন রাস্তা আছে। তার মানে কি আমি যদি এ থেকে বিতে এই রাস্তা হয়ে আসি তারপরও আমার কাছে তিনটা নতুন অপশন আছে। আবার আমি যদি এ থেকে বিতে এই রাস্তা হয়ে আসি তখন আমার কাছে তিনটা অপশন আছে বি থেকে সিতে যাওয়ার। তার মানে কি এ থেকে বি হয়ে যদি আমি সিতে যাইতে চাই, টোটাল কত উপায়ে কাজটা করতে পারবো? 2 × 3 উপায়ে। কারণ এ থেকে বিতে যাইতে পারি দুই উপায়, যে প্রত্যেকটা উপায়ের জন্য আবার বি থেকে সিতে নতুন তিনটা করে উপায়ে যাইতে পারবো। তার মানে কি এ থেকে বি হয়ে সিতে আমরা 2 × 3 এত উপায়ে যেতে পারবো। এবার ধরো তুমি চিন্তা করলো তুমি রাস্তা দিয়ে যাবে না, তুমি প্লেন দিয়ে যাবে, তাহলে কি তোমার কাছে আরেকটা নতুন উপায় আছে। তার মানে কি আমি চাইলে আরো একটা উপায়ে এ থেকে সিতে যেতে পারি। এখন তোমার মনে হলো তুমি প্লেনেও না, তুমি হচ্ছে পানি পথে যাবে, তখন তুমি এ থেকে সিতে এই রাস্তা ব্যবহার করেও যেতে পারো। তার মানে কি আমাদের কাছে আরো একটা নতুন উপায় আসলো। তাহলে দেখো তো টোটাল কতগুলো উপায় হয়েছে। 3 × 2 = 6 আর 2 × 8। এখন এই জায়গায় একটা জিনিস লক্ষণীয়, দেখো তো আমরা এই জায়গাটাতে গুণ করছি আর এই দুইটা জায়গায় আমরা হচ্ছে যোগ করছি। এখন কখন গুণ করব আর কখন যোগ করব এটা আমরা বুঝবো কেন? এটাই হচ্ছে গণনার যোজন ও গুণন বিধি, যে কখন আমার গুণ করা লাগবে আর কখন আমার যোগ করা লাগবে। এই জিনিসটা হচ্ছে আমরা এই বিধি থেকে শিখব। তো আমার কাজটা এখানে কি ছিল? আমার কাজটা ছিল যে আমি এ থেকে সিতে পৌঁছাবো। এখন তুমি দেখো, তুমি যখন এ থেকে ফার্স্টে বিতে পৌঁছাইছো তোমার কাজটা কি কমপ্লিট হয়েছে? হয় নাই কিন্তু। তোমার কাজ তো ছিল সিতে যাওয়া। তুমি যদি এ থেকে বিতে এসে বসে থাকো তাহলে তো হবে না। তো একটা জিনিস খেয়াল করো, এ থেকে সিতে যাওয়ার পথে বি একটা ইন্টারমিডিয়েট স্টেপ ছিল। তো আমরা এই ইন্টারমিডিয়েট স্টেপগুলা যতভাবে করতে পারি ওই জিনিসগুলো হচ্ছে গুণ করব। এটাতে আমি কি বুঝাইতে চাচ্ছি দেখো, এ থেকে বিতে যাওয়া একটা ইন্টারমিডিয়েট স্টেপ, বি থেকে সিতে যাওয়া আরেকটা ইন্টারমিডিয়েট স্টেপ। এই দুইটা স্টেপ যখন একসাথে করা হবে তখন হচ্ছে আমার কাজটা সম্পূর্ণ হবে। তো একটা কাজ সম্পূর্ণ করার জন্য যেই ইন্টারমিডিয়েট স্টেপগুলো পড়বে সেই ইন্টারমিডিয়েট স্টেপগুলো যতভাবে করা যায় সেই জিনিসগুলো হচ্ছে আমরা গুণ করতে থাকবো। আবার যখন দেখো আমরা যখন আকাশ পথে এ থেকে সিতে চলে গেছিলাম সেখানে কিন্তু কোনো ইন্টারমিডিয়েট স্টেপ নাই, আমরা সরাসরি পৌঁছে গেছি এবং আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো কাজ যখন কমপ্লিট হবে সেই জিনিসটা হচ্ছে আমরা যোগ করব। সেম জিনিস পানিপথের ক্ষেত্রে প্রযোজ্য। আমি যখন এ থেকে পানিপথে সিতে গেছি আমার কোনো ইন্টারমিডিয়েট স্টেপ নেই, আমি সরাসরি চলে গেছি। এই জন্য এই উপায়টা আমরা যোগ করে দিছি। তো যদি ইন্টারমিডিয়েট স্টেপ থাকে একটা কাজ কমপ্লিট হওয়ার পথে, তাহলে মাঝখানের ইন্টারমিডিয়েট স্টেপগুলো আমরা গুণ করতে থাকবো, যেরকম এখানে করছি। আর যেখানে কাজটা ডিরেক্টলি কমপ্লিট হয়ে যাবে সেই জিনিসগুলো হচ্ছে আমরা যোগ করতে থাকবো। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কখন আমরা গুণ করব আর কখন আমরা যোগ করব। এখন একটা জিনিস লক্ষণীয়, গুণ করার পরে যখন দুইটা ইন্টারমিডিয়েট স্টেপ কমপ্লিট হয়ে গেছে, দুই মানে এ থেকে আমি দুইটা উপায় বিতে গেছি, দেন বি থেকে তিনটা উপায় সিতে গেছি, এটা কিন্তু একটা কমপ্লিট, মানে এই 6টা উপায় দিয়ে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাইতেছে, সেটা কিন্তু আবার টোটালের সাথে যোগই হইতেছে, বুঝছো?
এরপরে আমরা যে জিনিসটি দেখতে চাচ্ছি সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন এর মান নির্ণয়। এখানে আমরা যে জিনিসটা লিখছি এটাকে বলে ফ্যাক্টোরিয়াল এন। তো ফ্যাক্টোরিয়াল এন কে আরেকভাবে প্রকাশ করা যায় এইভাবেও, এটাও ফ্যাক্টোরিয়াল এন, এটাও ফ্যাক্টোরিয়াল এন। এখন ফ্যাক্টোরিয়াল এন কে যেইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন সমান n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু ডট 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 ইন্টু 3 টু 1। তার মানে n ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। এখন একটা এক্সাম্পল দিই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। ধরো ফ্যাক্টোরিয়াল 4 এর মান তুমি বের করতে চাও, তাহলে ফ্যাক্টোরিয়াল 4 কত হবে? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে দাঁড়াচ্ছে 24। তার মানে ফ্যাক্টোরিয়াল 4 সমান হচ্ছে 24। এবার ধরো তুমি ফ্যাক্টোরিয়াল 1 এর মান বের করবা। ফ্যাক্টোরিয়াল 1 কত হবে? 1ই। কারণ কি? ফ্যাক্টোরিয়াল n মানে ছিল 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। তাহলে ফ্যাক্টোরিয়াল 1 কি দাঁড়াচ্ছে? 1 থেকে 1 পর্যন্ত গুণফল, সেটা কত? অ্যাকচুয়ালি সিম্পলি 1। আশা করি তোমরা বুঝতে পারছো ফ্যাক্টোরিয়াল n কিভাবে বের করা যায়। এখন এই জিনিসটা আমাদের কোথায় লাগবে তোমরা একটু পরে বুঝবা। বিন্যাস সমাবেশ চ্যাপ্টারটাতে এই জিনিসটাই আমরা সবচেয়ে বেশি ইউজ করব। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে বিন্যাস। বিন্যাস জিনিসটা অ্যাকচুয়ালি কি? বিন্যাস বলতে কি বোঝায়? ধরো তোমরা 3 বন্ধু 3টা সংখ্যা লিখছো, 1 2 3, আরেকজন লিখছে 2 3 1, আরেকজন লিখলো 3 2 1। দেখো তো তোমরা তিনজনই যে সংখ্যাটা লিখছো প্রত্যেকটার মধ্যে অঙ্ক হিসাবে 1 2 3ই কিন্তু আছে। সেও 1 2 3 দিয়ে একটা সংখ্যা লিখছে, এও 1 2 3 দিয়ে একটা সংখ্যা লিখছে। 3 নাম্বার জনের জন্য সেম, বাট 3টা সংখ্যা তো সেম না। প্রথম জন যে সংখ্যাটা লিখছে সেটা হচ্ছে 123, পরের জনেরটা 231, তারপরের জনেরটা 321। তাহলে 1 2 3 ইউজ করে তিনজনই সংখ্যা লিখছো, বাট এক একজনের সংখ্যা এক এক রকম হলো কেন? সিম্পলি যদি উত্তরটা দিতে চাই সেটা হচ্ছে পজিশন। তুমি 1 কে কোন পজিশনে লিখছো, 2 কে কোন পজিশনে লিখছো, 3 কে কোন পজিশনে লিখছো, এই জিনিসটার উপর নির্ভর করে একজনের সংখ্যা হয়েছে 123 আর একজনের সংখ্যা হয়ে গেল 231। তার মানে কি? আমরা সেম 3টা জিনিস নিছিলাম, 1 2 আর 3, বাট একজনকে আগে আর একজনকে পরে দেওয়ার ফলে সংখ্যাগুলাই ভিন্ন হয়ে গেছে। তো এই জিনিসটাই হচ্ছে বিন্যাস। তোমাকে আমি কিছু জিনিস দিব, তুমি এই জিনিসগুলোকে সাজাবা, কাউকে আগে রাখবা, কাউকে পরে রাখবা। এখন তুমি কাকে আগে রাখতেছো আর কাকে পরে রাখতেছো এটার উপর ডিপেন্ড করে দেখো তো ভিন্ন ভিন্ন জিনিস তৈরি হচ্ছে না। এই জিনিসগুলাই হচ্ছে এক একটা বিন্যাস। এখন দেখো আমি নিচে একটা কোশ্চেন লিখছি, 3টি অক্ষর এবিসি হতে 2টি নিয়ে কতভাবে সাজানো যায়। তাহলে আমার কাছে কি দেয়া আছে দেখো তো, 3টা অক্ষর দেয়া আছে এ বি সি। আশা করি এই এক্সাম্পলটা বোঝার পর তোমরা বিন্যাস জিনিসটাকে আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। আমাদের কি করা লাগবে? এই 3টা অক্ষর থেকে শুরুতে 2টা অক্ষর নেওয়া লাগবে। ধরো আমি প্রথমে যে 2টা অক্ষর নিতে যাচ্ছি সেটা হচ্ছে এ আর বি। তারপর এ আর বি কে আমি সাজাবো। কিভাবে সাজাতে পারি? শুরুতে এ লিখলে এ বি, আর শুরুতে যদি বি লিখতে চাই তাহলে বি আর এ। তারপর ধরো আমি এ আর বি নিব না, আমি চিন্তা করলাম আমি এ আর সি নিব। তাহলে কতভাবে সাজাতে পারবো? একে প্রথমে লিখলে আমরা লিখতে পারি এ সি, বা সি কে প্রথমে লিখলে আমরা লিখতে পারি সি এ। তারপর ধরো আমি ঠিক করলাম যে এবার আমি হচ্ছে বি আর সি কে নিব। তাহলে বি আর সি কে যদি আমি নিই তাহলে এদেরকে যদি সাজাইতে দেয়, শুরুতে যদি বি থাকে তাহলে আমি যেই সাজানোর অর্ডারটা পাবো সেটা হচ্ছে বিসি, আর শুরুতে যদি আমি সি কে লিখি তাহলে পাবো সি এ। দেখো তো আর কিন্তু কোনো নতুন উপায় আসবে না। তার মানে কি দাঁড়াচ্ছে? আমি 3টা অক্ষর ছিল এবিসি, সেটা থেকে 2টা করে অক্ষর নিচ্ছি এবং সেই জিনিসগুলোকে আবার আমি সাজাইছি। টোটাল কত ওয়েতে সাজাইতে পারছি? 6 ওয়েতে না? এই সাজানোটাই হচ্ছে বিন্যাস। দেখো তো একে আগে রাখলে যে জিনিস হয়, বি কে আগে রাখলে কিন্তু ওই জিনিসটা হয় না, কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস আসতেছে। তো কাকে কোথায় রাখবো, কে কোন পজিশনে থাকবে, এটা ম্যাটার করে যদি ভিন্ন ভিন্ন জিনিস তৈরি হয় সেটাই হচ্ছে বিন্যাস বা সাজানো। বুঝছো? এখন ধরো এই কোশ্চেনটা তো সহজ ছিল যে আমার মাত্র 3টা অক্ষর দেওয়া ছিল, সেখান থেকে আমার 2টা নিলে কাজ হয়ে যাচ্ছিল। কিন্তু এখন ধরো এই কোশ্চেনটা আমি এইভাবে করলাম যে তোমাকে আমি 100টা ভিন্ন ভিন্ন অক্ষর দিলাম, সেখান থেকে বললাম যে তুমি 50টা অক্ষর নিবা, নিয়ে সেগুলাকে সাজাবা। এখন দেখো তো এই কাজটা যদি আমি এরকম হাতে হাতে করতে চাই তাহলে অনেক কষ্ট হবে না? ফার্স্টে আমার 100টা অক্ষর থাকবে, দেন সেখান থেকে আমি আগে কোন 50টা নিব সেটা চুজ করা লাগবে, দেন সেই 50টাকে আগে কাকে কোন পজিশনে রাখবো সেটা আমার ঠিক করা লাগবে। এই কাজটা যদি হাতে হাতে করতে যাও তোমার সারাদিন চলে যাবে, তাও দেখবা তোমার কাজ শেষ হইতেছে না। তো আমাদের যদি এই কাজটা করার জন্য একটা সহজ ম্যাথমেটিক্যাল ফর্মুলা আমরা বের করতে পারি, যেটা দিয়ে আমরা এই কাজটা করে ফেলতে পারবো,
যে আমি 100টা অক্ষর থেকে 50টা নিব, তারপর সেগুলোকে সাজাবো। এই কাজটা কতভাবে করতে পারি সেই ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে আমরা সহজে বলে দিতে পারবো। তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায় না? তো আমরা নেক্সট ওই জিনিসটাই দেখবো যে এই ফর্মুলাটা আমরা কিভাবে ডিরাইভ করতে পারি। তো একটু আগে আমরা যেটার কথা বলতেছিলাম যে আমরা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা ডিরাইভ করব, যেটা দিয়ে আমরা বলে দিতে পারবো যে আমাকে যদি 100টা জিনিস দেওয়া হয়, সেটা থেকে আমি যদি 50টা জিনিস নিয়ে বিন্যাস করতে চাই, সেই কাজটা কতভাবে করতে পারবো। তো এই জিনিসটাকে আমরা একটু জেনারেলাইজ ওয়েতে লিখলাম এখানে, যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস দেওয়া আছে, সেখান থেকে আমার হচ্ছে r সংখ্যক জিনিস নেওয়া লাগবে, তারপর সেই জিনিসগুলোকে আমি সাজাবো। এই কাজটা আমি কতভাবে করতে পারি। তো ধরো আমাকে যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসগুলো দেওয়া আছে, আমি এগুলোকে একটু নাম্বারিং করি। প্রথমটাকে বললাম 1, পরেরটাকে 2, তারপরটাকে বললাম 3। তো এরকম করে ধরো আমার কাছে nটা ভিন্ন ভিন্ন জিনিস দেওয়া আছে। আমার কি করা লাগবে? rটা জিনিস এখান থেকে নিয়ে তারপর সাজানো লাগবে। তো ধরো আমার কাছে rটা শূন্য স্থান আছে, প্রথম শূন্যস্থান, এটা দ্বিতীয় শূন্যস্থান, এটা তৃতীয় শূন্যস্থান, এরকম করে আমার কাছে r সংখ্যক শূন্যস্থান আছে। এবার একটু চিন্তা করো তো, আমি এই প্রথম শূন্যস্থানটিতে কি করতে পারি? 1 থেকে n এর মতো যে কোনোটাকে না বসাই দিতে পারি না? তার মানে কি, প্রথম শূন্যস্থানটা পূরণ করার জন্য আমার কাছে nটা উপায় আছে। 1ও বসাইতে পারি, 2ও বসাইতে পারি, 3ও বসাইতে পারি, এরকম করে n 1 থেকে n যে কোনো একটা এখানে বসাই দিতে পারি। এবার 1 নাম্বার শূন্যস্থানটা পূরণ করার পর আমরা একটু 2 নাম্বার শূন্যস্থানটাতে আসি। চিন্তা করো তো, প্রথমটাতে তো আমি যে কোনো একটা বসাইছি, হয় 1 বা 2 বা 3 বা n, কিছু একটা তো এখানে বসাইছি। তো সেই জিনিসটা তো চলে গেছে, সেই জিনিসটা তো আর আমার কাছে নাই। আমার কাছে এখন কয়টা জিনিস আছে? n-1টা। সেই n-1টার যে কোনোটাই তো আমি 2 নাম্বার শূন্যস্থানে বসাই দিতে পারি। তাহলে 2 নাম্বার শূন্যস্থানটা আমরা কতভাবে পূরণ করতে পারবো? n-1 উপায়ে। এখন ধরো আমরা 2 নাম্বার শূন্যস্থানটাও পূরণ করে ফেলছি। তাহলে আমার কাছে এখন কতগুলো সংখ্যা আছে? 1 আর 2, দুইটা চলে গেছে, n-2টা সংখ্যা আছে। তাহলে 3 নাম্বার শূন্যস্থানটা আমরা কতভাবে পূরণ করতে পারবো? n-2 উপায়ে। এখন ধরো আমরা 3 নাম্বার শূন্যস্থানটাও পূরণ করে ফেলছি। এখন আমাকে বলতে হবে আমি 8তম শূন্যস্থানটা কতভাবে পূরণ করতে পারবো। এটাকে আমরা একটু অন্যভাবে লেখা ট্রাই করি, যে 1 নাম্বার শূন্যস্থানকে যে আমরা n ভাবে পূরণ করছিলাম, সেটাকে আমরা n না লিখে এইভাবে লিখি, n-1 + 1। দেখো তো এটাই n এর সমানই না? সেম ভাবে n-1কে আমরা n-1 না লিখে এইভাবে লিখি, n-2 + 1, সেটাও তো n-1 এর সমানই। তাহলে এটাকে কিভাবে লেখা যায়? n-3 + 1। এইভাবে লেখার একটা সুবিধা কি দেখো তো, প্রথম শূন্যস্থানটা আমরা কতভাবে সাজাতে পারছি? n-1 + 1। 2 নাম্বারটা কত? n-2 + 1। 3 নাম্বারটা কত? n-3 + 1। তাহলে 8তম শূন্যস্থানটা কি হবে? n-r + 1। এতভাবে পূরণ করতে পারবো। এখন দেখো তো আমাদের কাজটা কি ছিল? 1 থেকে r পর্যন্ত শূন্যস্থানগুলো পূর্ণ করা। দেখো তো আমি যখন প্রথম শূন্যস্থানটা পূর্ণ করছিলাম, আমার কাজ কি কমপ্লিট হয়েছিল? হয় নাই। 2 নাম্বারটা পূরণ করার পরও কমপ্লিট হয় নাই, 3 নাম্বারটা করার পরও কমপ্লিট হয় নাই। যখন আমি 8তম শূন্যস্থানটা পূরণ করে ফেলছি, তখন আমার কাজটা কমপ্লিট হয়েছে। তাহলে আমরা একদম শুরুতে যেই গণনার গুণন বিধি শিখছিলাম, সেটা কি বলতেছিল? যে ইন্টারমিডিয়েট স্টেপগুলো গুণ হবে। তাহলে দেখো তো এই 8টা শূন্যস্থান পূরণ করার কাজটা আমরা কতভাবে করতে পারবো? প্রথমটার জন্য কি n ভাবে করতে পারবো, পরেরটা কত? n-1 উপায়ে, তারপরেরটা কত? n-2 উপায়ে। এভাবে করে 8তমটা আমরা কতভাবে পূরণ করতে পারছি? n-r + 1। তার মানে কি, nটা ভিন্ন ভিন্ন জিনিস থেকে আমি 8টা শূন্যস্থান কতভাবে পূরণ করতে পারছি? এত উপায় না? এখন এই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি এইভাবে এক্সপ্রেস করা হয়, npr। তার মানে npr এর মান হচ্ছে এটা। তাহলে দেখো তো আমরা যেই কোশ্চেনটার অ্যান্সার দিতে চাচ্ছিলাম, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস আমার কাছে আছে, সেখান থেকে আমি r সংখ্যক জিনিস নিয়ে সাজাবো। এই কাজটা কতভাবে করা যায়? দেখো তো এক্স্যাক্টলি এতভাবেই করা যায় না? আমরা এখানে কি করছি? আমার কাছে 8টা শূন্যস্থান ছিল, যে 8টা শূন্যস্থান আমরা এই nটা সংখ্যা দিয়েই পূরণ করব। তো এখন কাকে কোথায় রাখছি এটা আমরা ম্যাটার করেই এই সূত্রটা প্রতিপাদন করার ট্রাই করছি না? দেখো তো, একে কি থাকতে পারে? 1 থেকে n যে কোনো একটা থাকতে পারে। আমরা তো এখানে কিছু ফিক্স করি না যে একে আমার 1ই থাকা লাগবে বা 2ই থাকা লাগবে। আমরা nটা অপশনে ওর জন্য ওপেন রাখছি। তো একটা নিয়ে নেওয়ার পর 2 নাম্বার জন্য কি বাকি n-1 সংখ্যক অপশন ওপেন আছে? তো আমাদের যেই কোশ্চেনটা দেওয়া হয়েছিল যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আমরা r সংখ্যক জিনিস নিয়ে সাজানো লাগবে, তার মানে এক একজন এক এক পজিশনে থাকতে পারে, সেই ব্যাপারটা কিন্তু এখানে কাভার হচ্ছে, ঠিক না? কারণ যে কেউ যে কোনো পজিশনে আসতে পারতেছে। তাহলে এই টোটাল কাজটা আমরা যতভাবে করতে পারতেছি, এটা কি দেখো তো এই ফর্মুলা দিয়ে বের করে ফেলা যায় না? তো এই যে আমি এখানে একটা জিনিস লিখছি npr, এই npr এর মানেই হচ্ছে এটা।
যে আমার কাছে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস দেওয়া থাকবে, সেখান থেকে আমি r সংখ্যক জিনিস নিয়ে সাজাবো। পিটা মানে হচ্ছে পারমুটেশন, সাজানো মানে হচ্ছে পারমুটেট করা। তো npr এর মান কত বের হচ্ছে, এটা না, এই যে সূত্রটা আমরা বের করছি। এখন আমাদের এই সূত্রটা যে ঠিক আছে কিনা এটা আমরা একটু ভেরিফাই করে দেখা ট্রাই করি। চলো, আমরা একটু আগে একটা এক্সাম্পল দেখছিলাম না, যে আমার কাছে 3টা অক্ষর দেয়া ছিল, সেখান থেকে আমি 2টা অক্ষর নিছি এবং এটা কতভাবে সাজাইতে পারছিলাম, 6 ভাবে। দেখি তো এই সূত্রে যদি বসাই তাহলে কত আসে। তার মানে আমার কিসের মান বের করা লাগবে, 3টা জিনিস থেকে 2টা জিনিস নিয়ে সাজানো লাগবে। এটা তাহলে কতভাবে করা যায় দেখো তো। ফার্স্টের ঘরটা কত, n উপায়ে সাজানো যায়, তার মানে কি 3 ভাবে। তারপরের ঘরটা কত, n-1, তার মানে 2 ভাবে। যেহেতু আমি 2টাই জিনিস নিব, তার মানে আমার কত, এই 2টাই ফাঁকা স্থান ছিল, তাহলে কত উপায় সাজানো যাচ্ছে, 6 উপায়। এটাই আমরা পাইছিলাম না হাতে হাতে করে। তাহলে দেখো তো, আমার কিন্তু একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দাঁড় হয়ে গেছে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে কতভাবে সাজানো যায় এটার অ্যান্সার দেওয়ার জন্য। তো আমি লাস্টে একটা কোশ্চেন করছিলাম যে ধরো আমাকে এই 3টা থেকে 2টা না, আমাকে ধরো 100টা থেকে 50টা নেওয়া লাগবে। এই কাজটা এখন চাইলে আমরা বের করে ফেলতে পারবো না। এটার অ্যান্সার কত হবে, 100p50। এটা মান আমরা কেমনে বের করব, ফার্স্টে আমরা 100 গুণ দিব, তারপর কত হবে 99। এভাবে যাবে না, কত পর্যন্ত যাবে, প্রথম আরটা টার্ম গুণ হবে না, তাহলে লাস্ট টার্মটা কত হবে বলতে পারবা, 100 - 50 প্লাস 1, এই যে n-r প্লাস 1। তাহলে দেখো তো এই গুণফলটাই অ্যাকচুয়ালি আমার অ্যান্সার না। তো আমরা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দাঁড় করায় ফেলছি, যেটা দিয়ে এখন আমরা বলতে পারবো আমার কাছে যদি nটা ভিন্ন ভিন্ন জিনিস দেওয়া থাকে, আরটা জিনিস নিয়ে আমরা কতভাবে সাজাইতে পারবো। আচ্ছা, আমরা একটু আগে যে সূত্রটা প্রমাণ করলাম সেটা একটু আবার লিখি। npr সমান হচ্ছে n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু ডট 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 n-r প্লাস 1। এখন এই সূত্রটাকে আমরা একটু সুন্দর ফর্মে আনার ট্রাই করব। তো আমরা যেটা করতে চাইতেছি সেটা হচ্ছে n ইন্টু n-1 ইন্টু n-2 ডট 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 n-r প্লাস 1। এরপরের সংখ্যাটা কি হবে বলো তো, আমরা যদি এই ধারাটা কন্টিনিউ করতাম, প্রত্যেকটা এক এক করে কমতেছে না, তাহলে এর পরেরটা কত হবে, n-r, তারপরেরটা কত হবে n-r-1, এভাবে কমতে কমতে 3, 2, 1 আমরা 1 পর্যন্ত যাব। তাহলে দেখো তো এই অংশটুকু তো আমি এক্সট্রা লিখছিলাম, তাই না? তো এই অংশ যেহেতু আমি এক্সট্রা লিখছি, তাহলে এটা দিয়ে আবার ভাগ করে দিই নিচে, তাহলে তো যা ছিল তাই থাকবে, n-r n-r-1 ডট ডট 3 ইন্টু 2 ইন্টু 1। এখন একটা জিনিস দেখো তো, এই ভগ্নাংশটার উপরে কি আছে, 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল আছে না, এই জিনিসটাকে আমরা কি বলছিলাম, n ফ্যাক্টোরিয়াল। নিচে কি আছে দেখো তো, 1 থেকে n-r পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল না, তাহলে নিচে অ্যাকচুয়ালি কি আছে, n-r ফ্যাক্টোরিয়াল। তার মানে আমার কি দাঁড়াচ্ছে, যে npr সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n-r। তাহলে আমরা npr এর যে সূত্রটা শুরুতে দেখছিলাম এটারই আরেকটা ভিন্ন ফর্ম দেখতেছি। তো এটাও আমাদের কাজে লাগবে। তো দেখো আমরা যেই ইয়াটা বের করছিলাম যে 3p2, এই জিনিসটার মান কত বের করছিলাম, 6 না? দেখি তো এখন এটা যদি এই সূত্রে বসাই তাহলে কত আসে, 3p2 কত আসবে দেখো তো। 3p2 মানে কত, ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 2। এটার মান কত আসে দেখো তো, ফ্যাক্টোরিয়াল 3 কত, 3 ইন্টু 2 ইন্টু 1, আর ফ্যাক্টোরিয়াল 1 কত, শুধু 1 না? দেখো তো এটাও 6 না? তাহলে আমাদের এই ফর্মুলাটাও ঠিক আছে। আমরা এতক্ষণ ধরে যা শিখলাম এবার আমরা এটা একটু প্রয়োগ করার ট্রাই করি। তো আমরা একটা নতুন কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। এবার হচ্ছে আমাকে n সংখ্যক জিনিস দেয়া আছে, সেখান থেকে আমি nটা জিনিসই নিব এবং সেই জিনিসগুলোকে সাজাবো, অর্থাৎ n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে n সংখ্যক জিনিস নিয়ে কতভাবে সাজানো যায়, এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার ট্রাই করব আমরা। এটার অ্যান্সার কত হবে আমরা সূত্র অনুযায়ী জানি, সেটা হচ্ছে npn। তাহলে এটা যদি আমরা ফর্মুলায় বসাই কত আসবে, ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস n, মানে কত দাঁড়াচ্ছে দেখো তো, ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 0। এখন এই জায়গায় একটু কনফিউশন চলে আসলো, ফ্যাক্টোরিয়াল 0 মান আবার কত?
তো আমরা এখন এটাও দেখবো যে ফ্যাক্টোরিয়াল জিরোর মান কিভাবে বের করা যায় আর এই কোশ্চেনটার অ্যান্সারও কিভাবে দেওয়া যায়, যে n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিস নিয়ে কতভাবে সাজানো যাবে। তো আমরা এই সূত্রটা যেভাবে প্রমাণ করছিলাম সেটা একটু আমরা ফেরত যাই। কি ছিল আমার কাছে nটা ভিন্ন ভিন্ন জিনিস দেওয়া ছিল, 1 2 3 আপ টু n। এখন এখান থেকে আমি হচ্ছে nটা জিনিস নিব, তার মানে কি আমার কাছে এখন ফাঁকা স্থান আছে কয়টা, n সংখ্যক। এটা প্রথম ফাঁকা স্থান, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা হচ্ছে nতম ফাঁকা স্থান। এখন প্রথম ফাঁকা স্থানটা কতভাবে পূরণ করা যায় এটা আমরা জানি, n উপায়ে, পরেরটা n-1, তারপরেরটা n-2, এবং তাহলে nতম ফাঁকা স্থানটা কতভাবে পূরণ করা যাবে, n-n+1, এটা কত দাঁড়ায় 1। তাহলে এই ফুল কাজটা যে এই nটা ফাঁকা স্থান আছে এই সবগুলো আমি ফাঁকা স্থান পূর্ণ করব, এই কাজটা কতভাবে করা যাবে, প্রথমটা n উপায়ে করা যায়, তারপরটা n-1, তারপরটা n-2 এবং শেষেরটা 1 উপায়। দেখো তো 1 থেকে n পর্যন্ত সবগুলো সংখ্যা গুণ হচ্ছে না, এটার মান কত আমরা জানি, ফ্যাক্টোরিয়াল n। তার মানে কি n থেকে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে n সংখ্যক জিনিস নিয়ে কতভাবে সাজানো যাবে, n ফ্যাক্টোরিয়াল উপায়। তার মানে কি npn এর মান কত, ফ্যাক্টোরিয়াল n, তাই না? এখন দেখো তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল 0 সমান কত লেখা যায়, ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মানে হচ্ছে 1। তার মানে কি দাঁড়াচ্ছে, ফ্যাক্টোরিয়াল 0 এর মান হচ্ছে 1, এটাই।